দেখে নেব খেলার সময় শিরোনাম। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে পাকিস্তান সিরিজে মনোযোগ বাংলাদেশের, সর্বোচ্চটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টস তুলে নেয় লক্ষ্য, জানালেন শান্ত। স্ট্রোক করে হাসপাতালে সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল, শঙ্কামুক্ত হলেও থাকতে হবে পর্যবেক্ষণে। চলে গেলেন দাবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জাতীয় চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে মারা যান এই গ্র্যান্ডমাস্টার। বেলা ৩টায় তিনি মুখোমুখি হয়েছিলেন এনামুল হোসেন রাজীবের। সন্ধ্যা ৬টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার দাবা ফেডারেশনে সকাল ১১টায় জিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এবার অন্য প্রসঙ্গ জানাবো দেশের ক্রিকেটের খবর। বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি ঘোষণা করল পিসিবি। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২ টেস্ট খেলতে আগামী মাসে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে, এরপর করাচিতে দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু ৩০ তারিখ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে নিজেদের সর্বোচ্চটা দিতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে পাকিস্তানের ক্রিকেট ক্যালেন্ডার শুরু হবে বাংলাদেশ সিরিজ দিয়ে। সাধারণত তীব্র গরমের কারণে আগস্টে কোনো হোম সিরিজ খেলে না মেন ইন গ্রিন, শঙ্কা থাকে বৃষ্টিরও। তবে এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে এমন প্রতিকূল কন্ডিশনে বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ২১ আগস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু রাওয়ালপিন্ডিতে, ৪ দিনের বিরতি আর ভেন্যু পাল্টে করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটো ম্যাচই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২০২০ সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। অবশ্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়ে যাওয়ায় সেবার এক টেস্ট খেলেই দেশে ফিরে আসতে বাধ্য হয় টিম রেড অ্যান্ড গ্রিন। যদিও ফেরার আগে টি-20 আর টেস্ট সবগুলো ম্যাচেই লড়াই ছাড়া হারে বাংলাদেশ। প্রতিকূল কন্ডিশন আর প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় অনুমিতভাবেই কঠিন পরীক্ষার অপেক্ষায় বাংলাদেশ। বাস্তবতা মেনে তাই নিজেদের সেরা ক্রিকেট খেলার বিকল্প দেখছেন না টাইগার অধিনায়ক। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তানে ফিরতে মুখিয়ে আছি। পাকিস্তানে খেলা সবসময় চ্যালেঞ্জিং, তবে রোমাঞ্চকর ব্যাপারও। ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটা দিতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ পরীক্ষায় ব্যর্থতার ১৬ কলা পূর্ণ করে বাংলাদেশ। ঘরের মাঠেও লঙ্কানদের সামনে অসহায় আত্মসমর্পণ করে শান্ত বাহিনী। এই সিরিজকে অবশ্য নিজেদের উন্নতি প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন বিসিবি প্রধান নির্বাহী। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই। এ সিরিজে আমাদের পরীক্ষা হবে, কিন্তু এ সংস্করণে আমাদের উন্নতি দেখানোরও সুযোগ এটি। তবে এই সিরিজে ভালো কিছুর প্রত্যাশা না করাই ভালো হবে সমর্থকদের জন্য। চলতি বছর ঘরোয়া ক্রিকেটে এখনো মাঠে গড়ায়নি কোনো লঙ্গার ভার্সনের ক্রিকেট। টি-20 বিশ্বকাপের ব্যস্ততায় দলগত প্রস্তুতিও শুরু করেনি টিম টাইগার। সাব্বির মিথুন, সময় সংবাদ। টি-20 নিয়ে বড় স্বপ্ন দেখতে হলে এই ফরম্যাটে বাড়াতে হবে ঘরোয়া লিগ। পাশাপাশি প্রতিভাবানদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো বিকল্প দেখছেন না বিসিবির সাবেক প্রধান নির্বাচক এবং বর্তমান প্রোগ্রাম হেড মিনহাজুল আবেদিন নান্নু। বিভিন্ন মহল থেকে ৩ ফরম্যাটের জন্য আলাদা টিম তৈরির কথা বলা হলেও দেশের বাস্তবতায় সেই সামর্থ্য বোর্ডের আপাতত নেই বলেও জানান তিনি। বিশ্বকাপ শেষ, তবে শেষ হয়নি তার রেশ। ভারত করছে ট্রফি উল্লাস, আর ব্যর্থ হওয়া দলগুলো ব্যস্ত বাজি পারফরমেন্সের কারণ অনুসন্ধানে। বাংলাদেশও আছে সেই তালিকায়। সুপার ৮ খেলে টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড কর্তারা সন্তুষ্টি জানালেও বড় প্রশ্ন, এই ফরম্যাটের জন্য আদৌ কি প্রস্তুত ছিল টাইগাররা? ভিন্ন পরিবেশে টি-20-র জন্য কতটা প্রস্তুতি নিয়েছিল হাতুড়ু বাহিনী? টি-20 ফরম্যাটে যদি নাম্বার অফ ম্যাচেস যদি আমরা বাড়াতে না পারি, প্লেয়ারদের জন্য এই ফরম্যাটের জন্য যদি তৈরি করতে না পারি, ইটস ভেরি ডিফিকাল্ট এই এরিনায় ভালো করা। এনসিএল এর টিমগুলিকে নিয়ে একটা লোকাল প্লেয়ারদের জন্য টি-20 স্টার্ট করা, ওটা ডিসেম্বরের ৫ তারিখ থেকে শুরু হবে, ১৭ তারিখে শেষ হবে। এখান থেকে কিছু প্লেয়ার আইডেন্টিফাই করে হাই পারফরমেন্সে হোক বা
টাইগার্সে হোক, এখানে T20 ফরম্যাটের নার্সিংটা দরকার। ব্যর্থতার গল্প লিখে আরও একটা বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। টাইগারদের নানা মহল থেকে সইতে হয়েছে কটাক্ষ আর সমালোচনা। সংশ্লিষ্টরা দিচ্ছেন নিত্য নতুন পরামর্শ। কেউ কেউ বলছেন T20-র জন্য আলাদা টিম করার কথা। তবে এগুলোকে এখনো বাস্তবসম্মত মনে করেন না নান্নু, কারণ আস্থা দেওয়ার মতো ক্রিকেটারই যে নেই পাইপলাইনে। আমাদের ওই স্ট্যান্ডার্ডের প্লেয়ার নেই। পুরো আপনার 11 জনকে নতুনভাবে 3টা ফরম্যাটে করা, 33 জন প্লেয়ার রেডি করা ইটস ভেরি ডিফিকাল্ট। এটা আমাদের জন্য এখন এই জিনিসটা আসে না, কারণ আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার বলেন, আমাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার বলেন, এখনও পুরোপুরি আপ টু দ্য মার্ক না। এর সংখ্যায় আমরা 4টা জায়গায় যদি হাই পারফরমেন্স ইউনিট করতে পারি, ওখানে যদি ওই প্লেয়ারদের নার্সিং করতে পারি, এই যে 70 থেকে 80টা প্লেয়ার যদি যখনই আপনার কাছে একটা প্ল্যাটফর্মে থাকবেন একই স্ট্যান্ডার্ডের, তখনই আপনার 3টা টিম নিয়ে চিন্তা ভাবনা করতে পারবেন। বিশ্বকাপে হতশ্রী পারফরমেন্সের পর T20 দলে সাকিব মাহমুদুল্লাহর প্রয়োজনীয়তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। ভবিষ্যতের কথা ভেবে অনেকেই বলছেন তাদের অবসরে যাওয়ার কথা। তবে সিদ্ধান্তটা তাদেরই নেওয়া উচিত বলে মনে করেন মিনহাজুল আবেদিন নান্নু। টিম ম্যানেজমেন্টের বোঝা উচিত দলে তাদের প্রয়োজন আছে কিনা। নেক্সট ওয়ার্ল্ড কাপ কিন্তু এখনও 2 বছর। এখানে কিন্তু এখন এই চিন্তাটা করা যায় না যে নেক্সট ওয়ার্ল্ড কাপে কী হবে। আপনাকে এখন চিন্তা করতে হবে আমার সামনে দ্বিপাক্ষিক সিরিজ কী আছে। আমি কিন্তু 99 বিশ্বকাপে যখন বেস্ট পারফরমেন্স করে খেলা ছেড়ে দিয়েছি, আমি জানি কতটুকু আগাতে হবে। একটা প্লেয়ার ব্যক্তিগতভাবে জানে কখন কাকে কখন খেলা থেকে অবসর নিতে হবে। এটা একান্তই ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং এটা তারপরেও এটার বাইরে আছে টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেল এটা মনে করবে কোন প্লেয়ারকে নিয়ে আগানো যাবে। আমার পার্সোনাল মত হলো যে প্লেয়ারকে আপনি সুযোগ দিবেন ওকে একটু সময় দিতে হবে। এদিকে তাসকিন ইস্যুতে সরগরম দেশের ক্রিকেট, যদিও দেশের ক্রিকেটের স্বার্থে এখানেই এটাকে বন্ধ করার আহ্বান নান্নুর। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্রেইন স্ট্রোক করেছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। শুক্রবার সকালে মাথায় ব্যথা অনুভব করে চট্টগ্রামে এক হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা নিয়ে এখন অনেকটাই সুস্থ নাফিস, তবে তারপরও বেশ কিছুদিন তাকে থাকতে হবে চিকিৎসকদের পর্যবেক্ষণে। উদ্বিগ্ন চেহারায় রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মাশরাফি বিন মুর্তজা। পুরনো বন্ধু নাফিস ইকবাল স্ট্রোক করে হাসপাতালে। তাকে দেখতে ছুটে যান সাবেক অধিনায়ক। শুধু মেশিন অন, শারিয়ান নাফিস, মুশফিক, মাহমুদুল্লাহ, তাইজুল, সোহানরাও অসুস্থ নাফিস ইকবালের খোঁজ নিতে যান। শুক্রবার সকালে মাথায় ব্যথা অনুভব করায় চট্টগ্রামের এক হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল খান। অবস্থা খারাপ হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুতই তাকে নিয়ে আসা হয় ঢাকায়। নাফিসের অসুস্থতায় উৎকণ্ঠা ক্রিকেট আঙ্গনে। যা দেখেছে আল্লাহর মধ্যে ভালো আছে, এটা ভেসেলে বোধহয় একটু প্রবলেম হচ্ছে, বাট সোফার ভালো আছে। ন্যাশনাল টিমের লজিস্টিক্স ম্যানেজারের সঙ্গে বর্তমান ক্রিকেটারদের ঘনিষ্ঠ সম্পর্ক। নাফিসের দায়িত্বটা বেশ বড়, তাই খবর পেয়ে তড়িঘড়ি করেই তাকে দেখতে যান জালাল ইউনুস, আকরাম খানরা। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। ইনিশিয়াল যেটা মনে হচ্ছে যেটা রিকভারি, সভাপতি মহোদয় যোগাযোগ রাখছে, সার্বক্ষণিক উনি খোঁজ খবর নিচ্ছেন। তবে এখন অনেকটাই শঙ্কামুক্ত নাফিস। তারপরও তাকে থাকতে হবে বেশ কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে। ওর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে, এখন মেডিকেলি স্টেবল আছে। এসব ক্ষেত্রে সাধারণত তো ধরেন প্রথম 2-3 দিন একটু অবজারভেশনে রাখতে হয়, বাট পর্যবেক্ষণে বেশ কয়েক সপ্তাহ আমার মনে হয় থাকতে হবে। পরিবারের সবাই এলেও দেশের বাইরে থাকায় তাৎক্ষণিকভাবে আসতে পারেননি তামিম ইকবাল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 7 বছর ধরে বরিশালে নেই কোনো লিগ বা টুর্নামেন্ট। এতে ক্যারিয়ার নিয়ে শঙ্কায় উদীয়মান ক্রিকেটাররা। সংস্কারের নামে মাঠ আটকে রাখা, আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটি না থাকা সহ নানা অজুহাতে বন্ধ আছে বিভাগীয় শহরের লিগ। তবে স্টেডিয়ামের কাজ শেষ হলে দ্রুত লিগ আয়োজনের কথা জানান জেলা প্রশাসক। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। প্রতিষ্ঠার অর্ধ শতাব্দী পার হলেও এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়ায়নি বরিশালের শহীদ আব্দুর রব সাইনিয়াবাদ স্টেডিয়ামে। আন্তর্জাতিক মর্যাদা পেতে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে চলছে স্টেডিয়ামের উন্নয়ন কার্যক্রম। গত বছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত চলছে প্রকল্পের কাজ। ফলে দীর্ঘদিন ধরে কোনো লিগ বা টুর্নামেন্ট উপভোগ করতে পারেনি কীর্তনখোলাবাসীরা, যার প্রভাব পড়েছে স্থানীয় খেলোয়াড়দের উপর। এর আগে নিয়মিত জেলা লিগ আয়োজন করা হলেও বিগত কয়েক বছর যা নেমে গেছে শূন্যের কোঠায়।
কোটায়। বিভাগীয় জেলায় কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না পারায় ক্যারিয়ার নিয়ে আশঙ্কায় উদীয়মান খেলোয়াড়রা। ক্রিকেট একাডেমি থেকে আমরা অনেকদিন যাবৎ প্র্যাকটিস করতেছি, কোনো লিগ খেলা আসতেছে না, কোনো জায়গায় খেলতে যাইতে পারতেছি না। যদি লিগ খেলাই না হয় বরিশাল জেলায় আমি কীভাবে নিজের দক্ষতা দেখাবো? আমার ধরো স্বপ্ন আছে যে আমি জাতীয় দলে খেলবো, কিন্তু আমার বরিশাল জেলায় লিগ খেলাই হয় না। বরিশালে কোনো লিগ হচ্ছে না, আমার একটাই দাবি থাকবে যে বরিশালে একটা লিগ আয়োজন করা হোক। ধীরগতির উন্নয়ন প্রকল্প ছাড়াও অভিযোগ রয়েছে আরও। আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটি না থাকা সহ নানা অজুহাতে গত 7-8 বছর ধরে কোনো ধরনের লিগ ও টুর্নামেন্ট না হওয়ায় উদীয়মান খেলোয়াড়দের হারাচ্ছেন বলে জানান খেলোয়াড় ও কোচরা। তাই দ্রুত লিগ ও টুর্নামেন্ট আয়োজনের দাবি তাদের। এখানে কিন্তু অনেক প্লেয়ার প্র্যাকটিস করে, আমাদের জুনিয়র যারা আছে তারা অলরেডি অনেকেই স্টেডিয়ামের থেকে বের হয়ে গেছে। কারণ হচ্ছে লিগ টুর্নামেন্ট হচ্ছে না প্রতিযোগিতামূলক। অতি দ্রুত আমাদের এই লিগ টুর্নামেন্টগুলো যদি চালু করা হয়, ইনশাল্লাহ বরিশাল থেকেও ভালো মানের প্লেয়ার বের হবে। প্লেয়াররা প্র্যাকটিসই করে যাচ্ছে, লাইক হচ্ছে এরকম যে আপনি পড়াশোনা করতেছি, কোনো পরীক্ষা দিতে পারতেছি না। স্থানীয় লিগ টুর্নামেন্ট, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন, এই লিগ টুর্নামেন্টকে অচিরেই মাঠে ফিরিয়ে আনার জন্য। তবে জেলা প্রশাসক জানান স্টেডিয়ামের কাজ শেষ হলেই দ্রুত লিগ ও টুর্নামেন্ট আয়োজন করা হবে। কাজও শেষ দিকে এবং আমাদেরও প্রস্তুতি আমরা নিচ্ছি যে সকল পর্যায়ের আমাদের যে লিগগুলো আছে সেগুলো আমরা চালু করব। বরিশাল জেলা ছাড়াও বিভাগের বেশিরভাগ জেলায় নেই কোনো টুর্নামেন্টের আয়োজন। হাতে গোনা 2-1 জেলায় টুর্নামেন্টের আয়োজন করা হলেও মান নিয়ে থাকে নানা প্রশ্ন। তাই বরিশালে ধারাবাহিক ও ভালো মানের লিগ চায় ক্রীড়া সংশ্লিষ্টরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর জানাতে জার্মানি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বিটু বড়ুয়া। একদম, আপনি ঠিক যেমনটা বলছিলেন, জার্মানিতে কিন্তু ইউরো কাপ 2024-এর ভয়াবহ একটি পরিস্থিতির এরই মধ্যে দেখতে পাচ্ছি। বিশেষ করে জার্মানি এবং প্রথম কোয়ার্টার ফাইনালের কথা না বললেই নয়। আজ রাত বাংলাদেশ সময় 10টার সময় শুরু হওয়া এই হাই ভোল্টেজ ম্যাচে অর্থাৎ জার্মানি এবং স্পেন এখনো লড়াই করে যাচ্ছে। বিশেষ করে ডানি আলবোর গোলে 51 মিনিটে স্পেন এগিয়ে যায় এবং দ্বিতীয়ার্ধে চাপ সৃষ্টি করে খেলতে থাকে জার্মানি। অবশেষে 89 মিনিটে ফ্লোরিয়ান ভির্টসের গোলে জার্মানি সমতা আনতে সক্ষম হয়। এখনো সেই এক্সট্রা টাইমের যে খেলা সেটি চলছে এবং বলা যায় যে জার্মানি এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ করে শক্তিমত্তা যেমন লড়াই, তেমনি আত্মমর্যাদার লড়াইটাও এই মুহূর্তে এবং প্রতিশোধের লড়াইও। বিশেষ করে 1988 সালে জার্মানি ঠিক যেভাবে ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল, ঠিক আজকে যদি আমি দুঃখিত আবার বলি, 1988 সালে ঠিক যেমনটা ফ্রান্স স্পেনের কাছে জার্মানি হেরে গিয়েছিল, আজ সেটা অর্থাৎ সেই প্রতিশোধের দিন। আজ যদি কোন রকমে স্পেনকে হারানো যায় তাহলে জার্মানির যে ফুটবল জাতির যে গর্ব, সেই গর্ব কিন্তু আজকের মতো অবশ্যই দেখতে পাবো আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে। এবং এর মধ্যে দ্বিতীয় যে কোয়ার্টার ফাইনাল সেটির খবর জানাতে এই মুহূর্তে আমি আছি হামবুর্গের ফক্সবার্গ স্টেডিয়ামের সামনে। এটিও কিন্তু এক রকমের ভয়াবহ প্রতিশোধের একটি ম্যাচ বলা যায়। কারণ হচ্ছে 2016 সালে এই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, এই পর্তুগালই কিন্তু ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ম্যাচের কথা এখনো ভোলেননি ফ্রান্সের যারা দর্শক রয়েছে এবং ফ্রান্সের আজকের যারা ফুটবল খেলছে, সেই মার্কুস থুরাম, গ্রিজমান কিংবা অন্যান্য যারা রয়েছে কুলুমুয়ানি এবং চুয়ামেনি, যারাই আছেন তারা কিন্তু কোনোভাবে আজকের যে ম্যাচটি ছাড় দিবেন না সেটির বিষয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আজকের শুরু থেকেই 1 ঘন্টা আগে থেকে আমরা দেখতে পেয়েছি যে ফ্রান্সের যেসব দর্শক এবং ফ্রান্সের যেসব ফুটবল প্রেমীরা রয়েছে তারা বিভিন্নভাবে আজকে এই ফক্সবার্গ স্টেডিয়ামে অর্থাৎ হামবুর্গের সামনে কিন্তু জড়ো হয়েছেন এবং একই সাথে শপথ নিয়েছেন যেভাবে হোক তাদের দলকে আজকে জেতাতেই হবে। এবং এটি যেমন একটি আত্মমর্যাদার লড়াই, তেমনি প্রতিশোধের বিষয় আছে। বিশেষ করে গত 26 বারের দেখাতে কিন্তু আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এখানে জার্মানি এবং যে স্পেনের খেলাটি সেটির চেয়েও কিন্তু উত্তেজনার পারদ ছড়িয়ে গেছে আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালটিতে। তবে এখন যেহেতু জার্মানি এবং স্পেনের খেলা চলছে, সেটি নিয়ে আসলে দূরে অবস্থা বিরাজ করছে সবখানে। বিশেষ করে অনেকগুলো রেস্টুরেন্ট থেকে শুরু করে জার্মানির স্টেডিয়াম যেখানে স্টুটগার্ট এরিনাতে খেলাটি চলছে, সেখানে কিন্তু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আজকে যে কোনো মূল্যে স্পেনকে হারাতেই হবে। তবে এটি যে একেবারে সহজ নয় সেটি কিন্তু স্পেন বারবার প্রমাণ করেছে। যদি এই মুহূর্তে কিন্তু প্রথম আর দ্বিতীয়ার্ধের পরে কিন্তু আমরা দেখেছি উইলিয়াম এবং যে অর্থাৎ যে ডুও, যে দ্বৈত আক্রমণের সবসময় নেতৃত্ব দিয়ে থাকে ইয়ামাল, তাদের দুজনকে নামিয়ে নেওয়া হয়েছে। তার পরিবর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি মাঠে এসছে কিন্তু ফার্নান্দো তোরেস এবং একই সাথে কয়েকটি চেঞ্জ কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারপরেও বলা যায় যে ফাবিয়ান রুইজ
এবং উনাই জিমন, গোলরক্ষক উনাই জিমনের কথা বলতেই হয়, তিনি দ্বিতীয়ার্ধে অনেকগুলো গোল ঠেকিয়েছেন। জার্মানি আক্রমণের পর আক্রমণ করে গেছে। তারপরে বলা যাচ্ছে আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল মর্যাদার যেমন আত্মশক্তি এবং সেখানে প্রতিশোধের লড়াই, তেমনি দ্বিতীয় কোয়ার্টার ফাইনালও আমরা হয়তো দেখতে পাবো ফ্রান্স এবং পর্তুগালের মধ্যে হাড্ডাহাড্ডি একটি লড়াই। তো এই ছিল আমার কাছে জার্মানির হামবুর্গের ফক্সবার্গ স্টেডিয়ামের সামনে থেকে সর্বশেষ। ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম কোয়ার্টার ফাইনালে একেবারে ঝাঁঝালো উত্তাপ, সেই খবর জানাতে ম্যাচ ভেন্যুর সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। এই বিগ ম্যাচের খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি ফ্রান্সে, সেখানে আছেন আমাদের সহকর্মী লুৎফর রহমান বাবু। ইউরো চ্যাম্পিয়নশিপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটা সম্ভবত আজকেই দেখতে যাচ্ছেন দর্শকরা, যেটি কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হচ্ছে এ সময়ের সেরা ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এবং ইতিহাসের সেরা ফুটবলারদের একজন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। যদিও ম্যাচ শেষে যে কোনো একটি দল এবং একজন মহাতারকাকে এই ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিতে হবে। যদিও আমরা আগে জেনেছিলাম যে এবারের এই ইউরো যে খেলা, সেখানে শেষবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে কারণে আজকের ম্যাচ হতে পারে তার জন্য শুরু কিংবা শেষ। যদি জয় হয় তাহলে তিনি আরো ম্যাচ খেলবেন, আর যদি না হয় তাকে এখান থেকেই হয়তো বা বিদায় নিতে হবে। একই সমীকরণ কিন্তু কিলিয়ান এমবাপ্পের জন্য, তবে তিনি হেরে গেলে হয়তো বা তিনি আরো ম্যাচ খেলার আসলে সুযোগ পাবেন। আজকে এই পুরো খেলা যদি আমি বলি আপনাকে, এই যে পর্তুগাল এবং ফ্রান্স মুখোমুখি হচ্ছে, দুই দলের আলোচনা ছাপিয়ে রোনালদো এবং কিলিয়ান এমবাপ্পেকে নিয়েই ফুটবল প্রেমী দর্শকদের মধ্যে অনেক বেশি আলোচনা হচ্ছে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টে কিভাবে রাজধানী প্যারিসের বিভিন্ন বার এবং রেস্টুরেন্টে দর্শকরা এখন অপেক্ষায় আছেন কখন সেই মহাযুদ্ধ শুরু হবে সেটি তারা দেখবেন। আমি আসলে যেটি বলছিলাম যে খেলায় দুই দলের পারফরমেন্সের থেকে কিলিয়ান এমবাপ্পে এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আসলে কতটা পারফরমেন্স করতে পারছেন সেটি আসলে দর্শকরা সেদিকে তাকিয়ে আছেন। কে গোল দিতে পারছেন, কে কতটা ফাউল করছেন, কার পারফরমেন্স আসলে কতটুকু, সেটি নিয়ে কিন্তু এখন ফুটবল প্রেমী দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আমি যেটি বলছিলাম যে এই দুজন কিন্তু আলাদাভাবে দর্শকদের কাছে আসলে নজর কাড়বেন। আরেকটি বিষয় হচ্ছে কিন্তু আমরা এই দুজনের খুব বেশি ভালো পারফরমেন্স এবারের ইউরোতে আসলে দেখতে পাইনি। ইনজুরির কারণে সব ম্যাচে খেলতে পারেনি। কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা কিলিয়ান এমবাপ্পে একটি মাত্র গোল করেছেন, সে কারণে আজকের ম্যাচে তার পারফরমেন্স দেখানোর কিংবা তার নিজেকে মেলে ধরার একটা বড় সুযোগ আছে এখানে। একই সাথে যদি আমি রোনালদোর কথা বলি, তিনি কিন্তু এখন পর্যন্ত কোনো গোলের দেখা পাননি। সুতরাং আজকের ম্যাচে তার যে গোলের খরা সেটি আসলে কাটিয়ে ওঠার একটি সুযোগ এখানে আসলে রয়েছে। আর দুদলের কোচের কথা যদি আমি বলি, পর্তুগালের কোচ বলেছেন যে ফরাসি ফুটবল দল একটি শক্তিশালী দল, খুব সহজ হবে না তাদের থেকে জয় ছিনিয়ে নিয়ে আনতে। তবে তার দলের যে খেলোয়াড়রা রয়েছেন তারা যদি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন তাহলে এটি সম্ভব হবে। তিনি বলেছেন যে ফ্রান্সের রক্ষণভাগ কিছুটা দুর্বল রয়েছে, সেই রক্ষণভাগে দুর্বলতার সুযোগটি নেওয়ার চেষ্টা করবে পর্তুগালের খেলোয়াড়রা। একই সাথে ফরাসি ফুটবল কোচে বলেছেন যে তার দলে অনেক সেরা খেলোয়াড়রা রয়েছেন, মেধাবী খেলোয়াড়রা রয়েছেন, তারা তাদের সেরাটা যদি দিতে পারে তাহলে আজকের এই ম্যাচে জয় পাওয়া সম্ভব হবে। তো রাজধানী প্যারিস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্স পর্তুগাল ম্যাচের উত্তাপ রাজধানী প্যারিসে, সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। খেলাধুলা সমাজ পরিবর্তনের হাতিয়ার বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। উত্তরা ৪ নং সেক্টর কল্যাণ সমিতি মাঠে আয়োজিত ঢাকা উত্তর মেয়র কাপ বাস্কেটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এছাড়া এমন টুর্নামেন্টে নিয়মিত আয়োজন করলে তৃণমূল পর্যায়ের প্লেয়াররা উঠে আসবে বলেও মনে করেন বিজয়ী দলের অধিনায়ক। দেশের অন্যান্য জনপ্রিয় খেলার মতো বাস্কেটবলের দিকে গুরুত্ব দিতে উত্তরা কল্যাণ সমিতির উদ্যোগে ঢাকা উত্তর মেয়র কাপ বাস্কেটবল টুর্নামেন্ট ২০২৪-এর আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও সেন্ট গ্রেগরি কলেজ শাখার ACES টিম অংশগ্রহণ করেন। পরে ACES ৬৯ পয়েন্ট নিয়ে জয়লাভ করেন। বিপক্ষ দল IUB ৫৮ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
এদিন বাস্কেটবল টুর্নামেন্ট 2024 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে অনুষ্ঠানে যোগ দেন ঢাকা উত্তর মেয়র আতিকুল ইসলাম। মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া যারা খেলার মাঠ দখল করে নিচ্ছেন তাদের জন্য হুঁশিয়ারি দেন তিনি। মাঠ দখল থেকে বিরত থাকতে আহ্বান জানান। আমাদের যারা খেলার মাঠ যারা দখল করে নিচ্ছে তাদের বিরুদ্ধে একটি মেসেজ, আপনারা যদি খেলার মাঠ দখল করে নেন তাহলে এই বাচ্চারা খেলবে কোথায়? এদিকে টুর্নামেন্টের শিরোপা অর্জন করে দারুণ উচ্ছ্বসিত ACES। ভবিষ্যতে এমন টুর্নামেন্ট আরও আয়োজন করবে আয়োজকরা বলে আশাবাদী বিজয়ী দলের অধিনায়ক। এতে করে তৃণমূল পর্যায়ের প্লেয়াররা উঠে আসবে বলে মনে করেন তিনি। আমাদের এক্সপেকটেশন হচ্ছে একটাই, যে এইভাবে যে টুর্নামেন্টগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি এভরি মান্থে একটা দুটো করে যদি টুর্নামেন্ট হয়, অনেক প্লেয়ার বের হবে, আমাদের কমিউনিটি আরও স্ট্রং হবে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমে ন্যাশনাল পর্যায়ে আমরা কম্পিট করতে পারবো। দেশের অন্যান্য জনপ্রিয় খেলার মতো বাস্কেটবলকে এগিয়ে নিতে এমন উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কল্যাণ সমিতি মাঠে একটি বাস্কেটবল কোর্টের সঙ্গে প্লেয়ারদের নিয়মিত প্র্যাকটিসের জন্য আরও একটি কোর্ট করে দেওয়ার আশ্বাস দেন মেয়র। আমি নোট করে নিচ্ছি, এটিকে আমি ইমিডিয়েটলি গ্রুপ 4-এ আমি ফোন করে বলে দিব। I want to sort it out as soon as possible. পিছনের যে জায়গাটা আছে এটিকে নিয়েও আমরা আমাদের বাস্কেটবলটাকে যদি আরেকটু যদি কোর্ট করতে পারি, একটি প্র্যাকটিস কোর্ট হবে আর এখানে সকল ধরনের খেলা হবে। কিন্তু 7 দিন ব্যাপী চলা এই টুর্নামেন্টে 4 গ্রুপে ভাগ হয়ে 12টি দল অংশগ্রহণ করে। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা। অস্কার ব্রুজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিপিএলের সর্বোচ্চ শিরোপাধারী ক্লাব বসুন্ধরা কিংস। ক্লাবের সঙ্গে 6 বছরের পথ চলার পর ইতি টানলেন সফলতম কোচ। 2018-তে কিংসে যোগ দেন এই স্প্যানিশ কোচ। অস্কার ব্রুজনের অধীনে একের পর এক সফলতা পেয়েছে দেশের ফুটবলের সবচেয়ে সফলতম ক্লাবটি। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের 4টি শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরার রাজারা। এছাড়াও ফেডারেশন কাপে 2টি ও স্বাধীনতা কাপে 1টি ট্রফি জিতেছে তারা। আর চলতি মৌসুমে ট্রেবল জিতে অনন্য উচ্চতায় পৌঁছেছে কিংস। তবে এএফসি কাপে সফলতার দেখা না পাওয়ায় কোচের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি কিংস, এমনই ধারণা করা হচ্ছে। নতুন মৌসুমে ব্রুজনের জায়গায় নতুন কাউকে আনার পরিকল্পনার কথাও কোচকে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। প্রিয় ক্লাবের সঙ্গে সম্পর্কের ইতি টানার বিষয়টি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন এই স্প্যানিয়ার্ড। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে পাকিস্তান সিরিজে মনোযোগ, বাংলাদেশের সর্বোচ্চটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য, জানালেন শান্ত। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ ইকবাল আপনাকে। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।